Hello everyone, welcome to the second day of our spoken English class. I am very happy to see you all again. Today we will continue our journey to improve speaking skills with new activities and practice. So let's get started. দ্বিতীয় দিনের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই আপনারা ভালো আছেন। গত ক্লাসে আমরা দেখছিলাম এই যে স্পোকেন রুল 11 পর্যন্ত, এই 11 পর্যন্ত আমরা দেখছিলাম। এখন আজকে দেখব 12। স্পোকেন রুল 12তে কি আছে এইগুলো আমরা দেখে নেই। আমি একটু বড় করে দিলাম যে জুম, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। মোবাইল ভার্সনে যারা দেখবেন তারা যাতে সহজে বুঝতে পারেন। আর ক্লাস শুরুর পূর্বে এই কথাটা আমি সবসময় বলি যে আপনারা যারা শিখতে চান স্পোকেন ইংলিশটা ভালোভাবে, এটা যারা শিখতে চান তারা অবশ্যই খাতা কলম নিয়ে এইগুলা নোট করবেন। নোট করে অবশ্যই নিয়মিত ভাষায় প্র্যাকটিস করবেন এবং মনোযোগ দিয়ে ক্লাসটা ধৈর্য সহকারে দেখতে হবে। যদি আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে পারেন তাহলেই আপনারা ক্লাসে থাকেন, ক্লাসটা দেখেন। আর যদি সেই ধৈর্য আপনাদের না থাকে তাহলে আপনারা ক্লাস না দেখলেই ভালো হবে। আপনারা ভিডিও থেকে বেরিয়ে যেতে পারেন যাদের এই ক্লাসটা দেখার মতো ধৈর্য নাই বা শেখার আগ্রহ নাই। কিন্তু যাদের আগ্রহ আছে, যারা কিছু শিখতে চান, তারা অবশ্যই মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন এবং খাতা কলম সাথে নিয়ে রাখবেন। দেখেন স্পোকেন রুল 12তে আছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ আমরা যেটাকে V1 বলি, যে V1 হচ্ছে এই যে গিভ, V2 আছে যে গিভেন, তারপরে গো, ওয়েন্ট, গান, যে এরকম যে V1, V2, V3 এইগুলো সম্পর্কে আমাদের কম বেশি ধারণা আছে। আপনাদের যদি এটা সম্পর্কে ধারণা না থাকে তাহলে এই চ্যানেলে ভিডিওসের ভেতরে গিয়ে আপনারা রাইট ফর্ম অফ ভার্বের একটা ক্লাস পাবেন, ওখানেও আপনারা এইটা সম্পর্কে জানতে পারবেন। তো দেখেন প্রথমে আছে টু, তারপরে আছে যে গিভ, অর্থাৎ V1-এ আছে। যদি V3-তে থাকতো তাহলে এটা হতো যে গিভেন। তো ভার্বের বেস ফর্মটাই হচ্ছে এই V1। এরপরে আছে যে অবজেক্ট প্লাস ইজ প্লাস অবজেক্ট। টু গিভ অ্যাডভাইস আদার ইজ ভেরি ইজি, অপরকে উপদেশ দেওয়া খুব সহজ। তারপর আছে টু টিচ ইংলিশ ইজ মাই হবি, ইংরেজি পড়ানো আমার শখ। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এই যে স্পোকেন রুল 12তে এবং স্পোকেন রুল 13 এবং 14, এই তিনটাতে সেম সেন্টেন্স, যে এই যে অপরকে উপদেশ দেওয়া খুব সহজ। তারপরে এই যে স্পোকেন রুল 13তেও এটা আছে যে অপরকে উপদেশ দেওয়া খুব সহজ। যে এই যে এই একই সেন্টেন্স, কিন্তু যে এখানে টু এবং যে ভার্বের V1 ব্যবহার হয়েছে, তারপরে অবজেক্ট, তারপরে ইজ, তারপরে আবার অবজেক্ট। আর এখানে দেখেন কই গেল, জাস্ট 1 মিনিট। ভার্বের বেস ফর্ম অবজেক্ট, সরি একটা মিস্টেক হয়েছিল। এখানে হবে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ইজ প্লাস অবজেক্ট। আবার এই যে স্পোকেন রুল 14তে আছে ইট প্লাস ইজ প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো যে এক একটা যে বাক্যের অর্থ একই, কিন্তু
রুলগুলো আলাদা, কিন্তু বাক্যের অর্থ একই, কিন্তু এক এক সময় এক এক রকমভাবে বলা হয়। যেমন যে আমরা যে এটাকে সিনোনিম বলা যায়, যেমন আমরা যে চেক না বলে ভেরিফাই বলি, অনেক সময় হেল্প না বলে অ্যাসিস্ট বলতে পারি, টেল না বলে ইনফর্ম বলতে পারি, তারপর নিডের পরিবর্তে রিকোয়ার বলতে পারি, স্টার্টের পরিবর্তে ইনিশিয়েট বলতে পারি, গিভের পরিবর্তে প্রোভাইড, গেটের পরিবর্তে অবটেইন, চান্সের পরিবর্তে আমরা অপরচুনিটি বলতে পারি, বাইয়ের পরিবর্তে পারচেস। তো এই যে এই অ্যাডভান্স লেভেলেও এইগুলা থাকবে, আপনারা সব আস্তে আস্তে শিখতে পারবেন। আপাতত এই রুলসগুলা ফলো করেন, আর এইগুলা আপনারা মুখস্থ করে হোক বা যেভাবে হোক এইগুলা সব কমপ্লিট করবেন। এই যে এরপরে আছে টু হেল্প দ্য পোর ইজ দ্য ডিউটি অফ অল, গরিবদের সাহায্য করা সকলের দায়িত্ব। টু কিপ আওয়ার সেলফ নিট অ্যান্ড ক্লিন ইজ আওয়ার আওন ওয়ার্ক, নিজেকে পরিপাটি রাখা নিজের কাজ। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। টু বি এ ডক্টর ইজ মাই হবি, ডাক্তার হওয়া আমার শখ। টু বি রিচ ইজ নট ইজি ম্যাটার, ধনী হওয়া সহজ কাজ নয়। তারপরে দেখেন গিভিং অ্যাডভাইস আদার ইজ ভেরি ইজি, অপরকে উপদেশ দেওয়া খুব সহজ। এই যে দেখেন এখানেও আছে অপরকে উপদেশ দেওয়া খুব সহজ, কিন্তু সেন্টেন্সের পার্থক্য আছে। যে এখানে যে শব্দগুলা ব্যবহার হয়েছে, যে এখানে কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু যে অর্থ একই। টিচিং ইংলিশ ইজ মাই হবি, ইংরেজি পড়ানো আমার শখ। রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। হেল্পিং দ্য পোর ইজ দ্য ডিউটি অফ অল, গরিবদের সাহায্য করা সকলের দায়িত্ব। কিপিং আওয়ার সেলফ নিট অ্যান্ড ক্লিন ইজ ইয়োর আওন ওয়ার্ক, নিজেকে পরিপাটি রাখা নিজের কাজ। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালবেলা হাঁটার স্বাস্থ্যের জন্য ভালো। স্পোকেন রুল 14, সবাই নোট করবেন, সবাই খাতা কলমে নোট করবেন, অথবা স্ক্রিনশট করে হোক, যেভাবে হোক এগুলো নোট করে রাখবেন। এগুলো যেন হারাই ফেলবেন না। এগুলা যদি হারাইয়া ফেলেন বা এগুলা যদি চর্চা না করেন, তাহলে কিন্তু আপনাদেরই লস হবে। দেখেন স্পোকেন রুল 14-তে আছে ইট প্লাস ইজ প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভি অন, যেটা কি আমরা বলি। তারপর আছে অবজেক্ট। স্পোকেন রুল 14-এ এটা দেখেন, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন। ইট ইজ মাই হবি টু টিচ ইংলিশ, ইংরেজি পড়ানো আমার শখ। ইট ইজ এ গুড হ্যাবিট টু রিড নিউজ পেপার, সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। ইট ইজ দ্য ডিউটি অফ অল টু হেল্প দ্য পোর, গরিবদের সাহায্য করা সকলের দায়িত্ব। ইট ইজ আওয়ার আওন ওয়ার্ক টু কিপ আওয়ার সেলফ নিট অ্যান্ড ক্লিন, নিজেকে পরিপাটি রাখা নিজের কাজ। দেখছেন, সেম ওয়ার্ড সেম সেন্টেন্স অথচ ডিফারেন্ট। এই যে এখানেও দেখেন, নিজেকে পরিপাটি রাখা নিজের কাজ, যে কিছুটা কোথায় ছিলাম, 14-এ ছিলাম। ইট ইজ গুড ফর হেলথ টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটার স্বাস্থ্যের জন্য ভালো। দেখেন, আমি এই যে স্পোকেন ইংলিশের ক্লাস নিচ্ছি আপনাদের, স্পোকেন ইংলিশে সত্যি কথা বলতে আমিও কিন্তু ফ্লুয়েন্ট না, যে উচ্চারণগত সমস্যা কিন্তু আমারও আছে। কারণ আমেরিকান ইংলিশ, তারপরে ব্রিটিশ ইংলিশ, অস্ট্রেলিয়ান ইংলিশ, যে প্রত্যেকটার উচ্চারণের দিক থেকে ভিন্ন ভিন্নতা আছে। তবে আমাদের যে ইংলিশের বেসিকটা তো জানা লাগবে। ইংলিশে আমরা ফ্লুয়েন্ট না হইতে পারলেও কনভারসেশনাল তো হওয়া লাগবেই, কারণ ইংরেজি
আমাদের দৈনন্দিন জীবনে এটা আমাদের কাজে লাগবেই। আর চর্চা করতে করতে আপনি ফ্লুয়েন্ট হবেন ভবিষ্যতে, যে আই ক্যান স্পিক ইন ইংলিশ বাট আই এম নট ফ্লুয়েন্ট। ইট ইজ মাই হবি টু বি এ ডক্টর, ডাক্তার হওয়া আমার শখ। এই যে স্পোকেন রুল 15 আছে দেয়ার প্লাস ইজ অথবা আর, তারপরে আছে নাউন, তারপরে হচ্ছে প্লেস। যে আমরা জানি যে ইজ কোথায় বসে আবার আর কোথায় বসে, যে যদি কিনা প্লুরাল হয় সেক্ষেত্রে আর বসে, আর যদি কিনা সিঙ্গুলার হয় সেক্ষেত্রে বসবে ইজ। এই যে দেখেন যে এই কারটা হচ্ছে নাউন, এটা সিঙ্গুলারে আছে। যদি কিনা কার্স হইতো তাহলে কিন্তু আবার আর বসতো, কারণ যে অনেকগুলো যখন বোঝাবে বা একের অধিক যখন বোঝাবে তখন হচ্ছে সেটা প্লুরাল, আর যখন একটি মাত্র বোঝাবে তখন হচ্ছে সেটা সিঙ্গুলার। তো সিঙ্গুলারের ক্ষেত্রে আমাদের ইজটা ব্যবহৃত হয় এবং প্লুরালের ক্ষেত্রে এখানে আর এর ব্যবহার হয়। তো দেখেন দেয়ার ইজ এ কার ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে একটি গাড়ি আছে। দেয়ার আর টু কার্স ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে দুটি গাড়ি আছে। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপর একটি বই আছে। তারপর আছে দেয়ার আর টু পেন্স অন দ্য টেবিল, টেবিলের উপরে দুইটি কলম আছে। এখানে দেখেন প্রিপজিশনের ব্যবহার আছে, যে যদি কখনো কোনো কিছুর উপরে থাকে সেটা যদি স্পর্শ করে থাকে তাহলে সেক্ষেত্রে অনের ব্যবহার হয়। তো আপনারা এই সবগুলো আস্তে আস্তে জানতে পারবেন আমার ভিডিওতে গিয়ে। আপনারা ভিডিওসের এই চ্যানেলের ভিডিওসের ভিতরে বা প্লে লিস্টের ভিতরে আপনারা দেখবেন যে প্রিপজিশনের ক্লাস আছে খুব সুন্দরভাবে, সেই ক্লাসগুলোও আপনারা করবেন। তাহলে আপনাদের ইংলিশের অনেক বেসিক বিষয় সম্পর্কে ভালোভাবে ধারণা হয়ে যাবে। আর যে কথা শুরু থেকে বলা উচিত ছিল, যে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতে আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে, যে সবাই সবার সাপোর্টিং হিসেবে আমরা একে অন্যের জন্য। তো তারপরে দেখেন আছে দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি মসজিদ আছে। দেয়ার ইজ অথবা দেয়ার আর বলতে এখানে আছে বোঝাই। দেয়ার আর টু মস্ক ইন দেয়ার ভিলেজ, দেখেন এখানে টু মস্ক অর্থাৎ দুইটা মসজিদ, একের অধিক আছে দেখে আর বসছে। আমি প্রথমের দিকেই বলছি, আবারও বলছি, যদি কিনা আপনার প্লুরাল হয়, সিঙ্গুলার না হয়, অর্থাৎ প্লুরাল বলতে একের অধিক, তখন সেক্ষেত্রে দেয়ারের পরে আর আসবে। আর যদি কিনা সিঙ্গুলার বোঝায় তাহলে কিন্তু সেক্ষেত্রে ইজটা আসবে। তারপরে আছে দেখেন দেয়ার ইজ নো মাস হ্যাপিনেস ইন হ্যাভিং মাস মানি, অনেক টাকা থাকার মধ্যে অনেক সুখ নেই। এটা আর কি নোট করে নেন। নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে দেয়ারের পরে ইজ বসে, আর প্লুরাল হলে আর বসে। এটা আপনারা নোট করে নিন। এটুকু বোল্ড করে দেই। আমাদের এম ইজ আর এর ব্যবহারটা গেল। এখন আমরা আসছি যে মেইন ভার্ব অজয়ের ব্যবহার, যে আমরা কিভাবে কোথায় কোথায় অজয়ের ব্যবহারটা করতে পারি এইগুলো আমরা দেখে নিব। দেখেন সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার, তারপর আছে নাউন, যে কোথায় ওয়াজ বসবে আর কোথায় ওয়ার বসবে। শুধুমাত্র আয়ের ক্ষেত্রে এবং হি অথবা শির ক্ষেত্রে ওয়াজটা বসে না, সরি, যে ওয়াজটা বসে যদি কিনা নাউনটা সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে আপনার ওয়াজের ব্যবহারটা হয়। আর যদি কিনা প্লুরাল হয় নাউন, সেক্ষেত্রে আবার ওয়ারের ব্যবহারটা হয়। তো দেখেন প্রথমে আছে আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। এখানে যদি আমরা অনেক সময় একটা জিনিস খুব ভুল করি,
যে কোথায় হ্যাড হবে আবার কোথায় ওয়াজ হবে, এই বিষয়টা আমরা ঘুলাই ফেলি। তো এখানে যদি হতো যে আই হ্যাড এ স্টুডেন্ট, তাহলে এটার অর্থ কি দাঁড়াইতো, যে আমার একজন ছাত্র ছিল। ঠিক আছে, তো আমি একজন ছাত্র ছিলাম, এটা কিন্তু তখন এটার অর্থ প্রকাশ পাইতো না। যে হ্যাড এবং ওয়াজে যদিও দুইটাই পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, কিন্তু যে বাক্যের অর্থগত ভিন্নতা প্রকাশ পায়। এখানে দেখেন উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম। তারপর আছে উই ওয়ার স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে। ইউ ওয়ার এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। এই যে এটা নোট করে নেন, ইউ এর পরে সবসময় ওয়ার এর ব্যবহারটা হয়। হ্যাঁ, তারপর আছে ইউ ওয়ার এ স্টুডেন্ট, তারপর আছে হি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। তারপরে বেলাল ওয়াজ এ স্টুডেন্ট, বেলাল একজন ছাত্র ছিল। দে ওয়ার স্টুডেন্টস, এই যে ইউ দে এরপরে আপনার ওয়ার এর ব্যবহারটা হবে। হ্যাঁ, তারপরে দেজ, তো দে ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্র ছিল। দেজ ওয়ার বুকস, এইগুলো বই ছিল। ইট ওয়াজ অ্যান অ্যাপেল, এটি একটি আপেল ছিল। তারপর আছে দে ওয়ার স্টুডেন্ট, তারা ছাত্র ছিল। সরি, দে ওয়ার ওয়ার্কার্স, তারা শ্রমিক ছিল। এরপরে আছে শি ওয়াজ এ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। আমরা যদি এখানে শি ওয়াজ এ ডক্টর না দিয়ে শি হ্যাড এ ডক্টর দিতাম, তাহলে বিষয়টা দাঁড়াইতো যে তার একজন ডাক্তার ছিল। যে তিনি একজন ডাক্তার ছিল এটা কিন্তু বোঝাইতো না। তো এই কারণে যে সে একজন ডাক্তার ছিল, এই কারণে এখানে ওয়াজের ব্যবহারটা হয়েছে। যে কোথায় ওয়াজের ব্যবহার হয়, কোথায় হ্যাডের ব্যবহার হয়, এটা পরবর্তী ক্লাসগুলোতে আপনারা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। দে ওয়ার ফ্রেন্ডস, তারা বন্ধু ছিল। এই যে দেখেন ফ্রেন্ডস, এখানে প্লুরাল, তারপরে দে আছে, এই কারণে ওয়ার। যে এটা নোট করে নেন, আই এর সাথে ওয়াজ বসে, উই এর সাথে ওয়ার বসে এবং ইউ এর সাথে ওয়ার বসে। তারপরে থার্ড পারসন প্লুরাল নাম্বার দে সহ সকল প্লুরাল নাউনের সাথে ওয়ার বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি শি ইট সহ সকল হি শি ইট সহ সকল সিঙ্গুলার নাউনের সাথে ওয়াজ বসে। সহজে এইটা মনে রাখার উপায় হচ্ছে ওয়াজ শুধুমাত্র আই এর ক্ষেত্রে বসে আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে, আর এছাড়া বাদ বাকি সবার সাথে ওয়ার বসে। স্পোকেন রুল 17, সাবজেক্ট প্লাস অজ অথবা ওয়ার প্লাস নট প্লাস নাউন। এখানে আছে আই ওয়াজ নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। উই ওয়ার নট স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম না। ইউ ওয়ার নট এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে না। ইউ আর নট স্টুডেন্ট, তোমরা ছাত্র ছিল না। হি ওয়াজ নট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল না। বেলাল ওয়াজ নট এ স্টুডেন্ট, বেলাল একজন ছাত্র ছিল না। দে ওয়ার নট স্টুডেন্টস, তারা ছাত্র ছিল না। দেজ ওয়ার নট বুকস, এইগুলো বই ছিল না। এই দেখেন দেশ, দিস, দোস, দোস মানে ওইগুলা, দেশ মানে এইগুলো, আবার দিস মানে এই শব্দগুলো আপনাদের জানতে হবে। ইট ওয়াজ নট অ্যান অ্যাপেল, ইহা আপেল ছিল না। হি ওয়াজ নট এ বয়, সে একজন বালক ছিল না। দে ওয়ার নট ওয়ার্কার্স, তারা শ্রমিক ছিল না। এখানে যে বানানটা মিস্টেক হয়েছে, সরি, পরবর্তীতে ঠিক করে দেওয়া হবে। এরপরে আছে হি ওয়াজ নট এ টিচার, সে একজন শিক্ষক ছিল না। তারপর আছে শি ওয়াজ নট এ ডক্টর,
সে একজন ডাক্তার ছিল না। তারপর আছে দে ওয়ার নট ফ্রেন্ডস, তারা বন্ধু ছিল না। দেখেন স্পোকেন রুল 18, এখানে আছে সাবজেক্ট প্লাস অজ অথবা ওয়ার, তারপরে আছে অ্যাডজেক্টিভ। এই যে আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়ারের যে কোনো একটা আছে, কি জন্য ওয়াজ বসে আর কোথায় ওয়ার বসে এটা আপনারা জানছেন আগে। তারপরে আছে হাংরি, হাংরি মানে ক্ষুধার্ত, যে ক্ষুধার্ত অবস্থা বোঝাচ্ছে, এই কারণে এটা একটা অ্যাডজেক্টিভ। যে আপনারা তো আগেই জানছেন যে অ্যাডজেক্টিভ মানে অবস্থা বোঝায়, দোষ গুণ ভালো মন্দের যে একটা অবস্থা আছে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম। হি ওয়াজ টল, সে লম্বা ছিল। আই ওয়াজ শিওর, আমি নিশ্চিত ছিলাম। আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম। উই ওয়ার হ্যাপি, আমরা সুখী ছিলাম। বানানগুলা মিস্টেক হয়েছে। আই ওয়াজ রেডি, আমি প্রস্তুত ছিলাম। দে ওয়ার রেডি, তারা প্রস্তুত ছিল। আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম। আই ওয়াজ ইন্টারেস্টেড, আমি আগ্রহী ছিলাম। আই ওয়াজ উইলিং, আমি ইচ্ছুক ছিলাম। হি ওয়াজ গ্লাড, সে আনন্দিত ছিল। ইউ ওয়ার ব্রেভ, তুমি সাহসী ছিলে। হি ওয়াজ ব্রেভ, সে সাহসী ছিল। হি ওয়াজ ক্লেভার, সে চালাক ছিল। হি ওয়াজ লেজি, সে অলস ছিল। দে ওয়ার থার্স্টি, তার মানে তারা তৃষ্ণার্ত ছিল। স্পোকেন রুল 19 দেখেন আছে সাবজেক্ট, তারপরে আছে অজের অথবা ওয়ারের যে কোনো একটা, তারপর নট, তারপরে আছে অ্যাডজেক্টিভ। তো দেখেন ওই সেম ভাবে এখানে শুধু নটটা যোগ করা হয়েছে। যে এই যে আমরা এই যে ওয়াজ নট লিখছি না, এখানে কিন্তু ওয়াজ নটটা এমনভাবেও হইতে পারে যে ওয়াজ নটটা এই যে এন এর পরে তারপরে টি, এইভাবেও হইতে পারে। তো এটা ওয়াজ নটটা যখন একসাথে হয় তখন কিন্তু এইভাবে হয়। তো আই ওয়াজ নট হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম। হি ওয়াজ নট টেল, সে লম্বা ছিল না। আই ওয়াজ নট শিওর, আমি নিশ্চিত ছিলাম না। আই ওয়াজ নট হ্যাপি, আমি সুখী ছিলাম না। উই ওয়ার নট, এই যে ওয়াজন্ট বা ওয়ারেন্ট যে ঠিক একইভাবে হবে। তো আমরা যে আপাতত এটাই আর কি শিখি যে ওয়াজ নট ওয়ার নট, তারপরে এই সংক্ষিপ্ত রূপে পরবর্তীতে যাব। উই ওয়ারেন্ট হ্যাপি, আমরা সুখী ছিলাম না। আই ওয়াজ নট রেডি, আমরা প্রস্তুত ছিলাম না। দে নট সরি, এখানে একটা মিস্টেক গেছে, যে দের পরে ওয়ার তারপরে হবে নট, যে আগে ওয়াজ অথবা ওয়ারের যে কোনো একটা আসে তারপরে আসে নট। দে ওয়ার নট রেডি, তারা প্রস্তুত ছিল না। আই ওয়াজ নট টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম না। আই ওয়াজ নট ইন্টারেস্টেড, আমি আগ্রহী ছিলাম না। আই ওয়াজ নট উইলিং, আমি ইচ্ছুক ছিলাম না। হিজ আইস ওয়ার নট ব্লু, তার চোখগুলো নীল ছিল না। হি ওয়াজ নট ব্রেভ, সে সাহসী ছিল না। হি ওয়াজ নট ক্লেভার, সে চালাক ছিল না। হি ওয়াজ নট লেজি, সে অলস ছিল না। এবার দেখেন স্পোকেন রুল 20। স্পোকেন রুল 20-তে আছে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়ারের যে কোনো একটা, তারপর অ্যাডভার্ব, তারপরে আছে অ্যাডজেক্টিভ। এই যে সো, ভেরি, এই শব্দগুলো খুব, অত্যন্ত, হ্যাঁ, এই যে এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব। তো আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড, আমি খুব আগ্রহী ছিলাম। তারপরে দেখেন আছে আই ওয়াজ ভেরি হ্যাপি, আমি খুব সুখী ছিলাম। তারপরে আছে দেখেন ইউ ওয়ার ভেরি ব্রেভ, তুমি খুব সাহসী ছিলে। তারপরে আছে আই ওয়াজ সো গ্ল্যাড, আমি অত্যন্ত আনন্দিত ছিলাম। তারপরে আছে আই ওয়াজ সো হ্যাপি, আমি অত্যন্ত খুশি ছিলাম। তারপরে আছে হি ওয়াজ ভেরি অনেস্ট, তিনি খুব সৎ ছিলেন। হি ওয়াজ ভেরি বিজি, সে খুব ব্যস্ত ছিল।
হি ওয়াজ ভেরি কেয়ারফুল, সে খুব সতর্ক ছিল। হি ওয়াজ ভেরি কাইন্ড, রতন খুব দয়ালু ছিল। ও সরি, এখানে যে হি হয়ে গেছে, এখানে রতন হবে। জানি না কি সাজাই রাখছে, এগুলা ভিডিও করার সময়ও আমার ঠিক করতে হয়। ইউ আর ভেরি বিউটিফুল, তুমি খুব সুন্দর ছিলে। এই যে ইউ এর সাথে ওয়ারটা বসে, আপনারা তো জানেন। উই ওয়ার, উই এর সাথেও আবার ওয়ার বসে। উই আর ভেরি টায়ার্ড, আমরা খুব ক্লান্ত ছিলাম। হি ওয়াজ ভেরি পেশেন্ট, সে খুব ধৈর্যশীল ছিল। ইট ওয়াজ ভেরি হট, এটা খুব গরম ছিল। দ্য গার্ল ওয়াজ ভেরি গুড, মেয়েটি খুব ভালো ছিল। দ্য বক্স ওয়াজ ভেরি হেভি, বাক্সটি খুব ভারী ছিল। আপনারা যখন ক্লাস করবেন তখন ভিডিও পাউজ করে হোক বা খাতা কলমে নোট করে, ভিডিও পাউজ করে খাতা কলমে নোট করবেন, অথবা ভিডিও পাউজ করে স্ক্রিনশট করে পরবর্তীতে খাতা কলমে নোট করবেন, যে এগুলা নিয়মিত প্র্যাকটিস করবেন। দে ওয়ার ভেরি হাংরি, তারা খুব ক্ষুধার্ত ছিল। এই যে এরপরে আছে স্পোকেন রুল 20 অন, আছে সাবজেক্ট অথবা অজ অথবা ওয়ারের যে কোনো একটা, তারপর আছে অ্যাডজেক্টিভ, তারপর আছে নাউন। এই যে চলেন দেখে নেওয়া যাক। হিটা সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়ারের যে কোনো একটা আসছে, তারপরে এই যে আর্টিকেল এ দিছে এখানে, তারপরে ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ, তারপর আছে নাউন। তো হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে একজন মেধাবী ছাত্র ছিল। শি ওয়াজ এ গুড টিচার, সে একজন মেধাবী ছাত্রী ছিল। শি ওয়াজ এ গুড স্টুডেন্ট, সে একজন মেধাবী ছাত্রী ছিল। তারপর রানা ওয়াজ এ গুড বয়, রানা একজন ভালো ছেলে ছিল। হি ওয়াজ এ ডিসঅনেস্ট ম্যান, সে একজন অসৎ লোক ছিল। হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক ছিল। রফিক ওয়াজ এ রিচ ম্যান, রফিক একজন ধনী লোক ছিল। তারপর আছে হি ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি বয়, সে একজন অসাধারণ বালক ছিল। আব্দুর রহিম ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, আব্দুর রহিম একজন সৎ লোক ছিল। হি ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি, তিনি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তো আমরা এম ইজারের ব্যবহারটা শিখলাম, এরপর মেইন ভার্ব অজয়ের ব্যবহারটা শিখলাম। অজয়ের আরও কিছু ব্যবহার বাকি আছে। এইভাবে আমরা মডেল ভার্বের কোথায় কিভাবে ব্যবহার করা যায় এগুলো সব আস্তে আস্তে শিখব। আপনাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যে আপনাদের সাপোর্টে আমি কাজ করি, আমার সাপোর্টের জন্য আপনারা কাজ করবেন। এইভাবে আমরা একে অন্যের জন্য। তো সবশেষ এই কথাটাই বলবো যে থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর পার্টিসিপেশন টুডে। আই হোপ ইউ enjoyed the class and learned something useful. Please keep practicing at home. See you in the next class. Have a nice day.